যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চেয়ে। কিছু কি বলা ছিল না যাবার আগে, কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চেয়ে। কিছু কি বলা ছিল না যাবার আগে, কিছু বলে গেলে না। আকাশে তুমি দেখো সুখ তারা, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে। মহাতমসা আলোর ঝরনা ধারা, আমি বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি জেগো সুখ তারা। নবচেতনা রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে। নবচেতনা রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে। মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ। মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ। গত রজনী অশ্রু তিমির ভেঙেছ অন্ধকারা, আমি বিহ্বল দিশাহারা। সুরে আকাশে তুমি জেগো সুখ তারা। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে। মহাতমসা আলোর ঝরনা ধারা, আমি বিহ্বল দিশাহারা। সুরে আকাশে তুমি জেগো সুখ তারা। আমায় করেছ একই চঞ্চল বিহ্বল দিশাহারা। সুরে আকাশে তুমি জেগো সুখ তারা। সুরে আকাশে তুমি জেগো সুখ তারা। হেমন্ত মুখোপাধ্যায়, আমার মেজ কাকা। আমার বাবারা ছিলেন 4 ভাই, আমার বাবা ছিলেন বড় আর উনি ছিলেন মেজ, তাই আমরা মেজ কাকা বলেই ডাকতাম। ছোটবেলা থেকেই মেজ কাকার কাছে প্রচুর স্নেহ ভালোবাসা পেয়েছি।
মেজো কাকাই আমাদের ছোটবেলায় হাত ধরে আমাকে আমার দিদিকে নিয়ে গিয়ে একটা গানের স্কুলে ভর্তি করে দিলেন। তারপরে আমাকে সঙ্গে করে একবার নিয়ে গেলেন শিশু মহলে, রেডিওতে শিশু মহলে অডিশন দেওয়ার জন্য। তারপরে পরবর্তীকালে মেজো কাকাই সঙ্গে করে নিয়ে গেলেন গ্রামোফোন কোম্পানিতে। তাই মেজো কাকার হাত ধরেই আমার সঙ্গীত জগতে প্রবেশ করা প্রায় বলতে গেলে। তো মেজো কাকা মানে তার সঙ্গীত শিল্পী হিসেবে বা তার সুরস্রষ্টা হিসেবে তিনি কেমন ছিলেন এই কথা তো সবাই জানে, সর্বজন বিদিত। কিন্তু মেজো কাকা, আজকে আমি এখানে মানে মেজো কাকার চরিত্রের কতগুলো দিক উল্লেখ করতে চাই। যেমন একটা জিনিস বলি যে তার ছিল অসম্ভব আত্মবিশ্বাস। যখন তিনি প্রথম প্রযোজনা করলেন 20 সাল বাদ, তখন সেটা মানে সুপার ডুপার হিট হলো আর এত ভালো চললো যে তারপর তিনি দ্বিতীয় প্রযোজনায় হাত দিলেন। কারণ মেজো কাকার কাছে শুনেছিলাম একবার যদি এই লাইনে আসা যায়, প্রযোজনার কাছে হাত দেওয়া যায়, তাহলে ঠিক বেরিয়ে আসা যায় না সহজে, কারণ টাকাটা রোল করতে থাকে। কিন্তু দ্বিতীয় ছবি কুহরা ভীষণভাবে ফ্লপ করলো, প্রচুর বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গেল। কিন্তু তখনও মেজো কাকা একটু ভেঙে পড়েননি, বলেছিলেন, এতটাই তার মানে বিশ্বাস ছিল, তিনি বলেছিলেন যে আমি ঠিক বেরিয়ে আসবো এর থেকে। মানে অক্লান্ত পরিশ্রম করে, প্রচুর মানে অনুষ্ঠান করে, সঙ্গীত পরিচালনা করে তিনি সেই টাকার সমস্ত দেনা শোধ করেছিলেন। তারপরে বলি আরেকটা কথা, তার বিশ্বাসের কথা বলি যে মানে আমাদের বাড়িতে গৃহদেবতা হচ্ছে নারায়ণ দধি বামন, যেটি আমার বাবার ঠাকুরদাদার স্বপ্নে পেয়েছিলেন। প্রচন্ড জাগ্রত এই গৃহদেবতা, আর মেজো কাকার তার প্রতি ছিল অসম্ভব বিশ্বাস। মানে এই কথা বলতে গিয়ে আমি দুটো ঘটনার উল্লেখ করি। যেমন একবার মেজো কাকা তখন এখন অধুনা চেন্নাই, যাকে বলে আমরা তখন বলতাম ম্যাড্রাস, সেই ম্যাড্রাস থেকে তার 2 সহকারীকে নিয়ে কলকাতায় আসছিলেন সপ্তজন ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে। সেই সময় প্লেন এয়ার পকেটে পড়ে আর প্রচন্ড বাম্পিং হতে থাকে। তখন মেজো কাকার সহকারীরা তো অসম্ভব ভয় পেয়ে গেছেন এবং মেজো কাকাকে বলছে, দাদা আর বোধহয় ফিরতে পারবো না। তখন মেজো কাকা তাদের বলেছিলেন যে তোমরা একটু ভয় পেও না, কারণ আমার সঙ্গে আমার দধি বামনের ফুল আছে, কখনো আমাদের কিচ্ছু হবে না। আর সত্যি একটু পরে দেখা গেল আস্তে আস্তে বাম্পিংটা বন্ধ হয়ে গেল। তারা এই ঘটনাটা যখন এসে আমার ঠাকুমার কাছে বলেছিলেন, তখন সেখানে সামনে ছিলাম আমি। তোমার এই ঘটনার মানে শুনেছি, তারাই বলেছেন যে মাতাজি দাদার যে কি বিশ্বাস সেদিন দেখলাম। আমরা যখন ভয় কাঁদছি তখন দাদাজি একেবারে অটল। দাদাজি বলছে যে না, তোমরা ভয় পেও না, কিচ্ছু হবে না, আমার দধি বামনের ফুল আছে আমার কাছে। আরেকবার কি হয়েছিল, মেজো কাকা সকালবেলা চলে গিয়েছিলেন স্টুডিওতে ফিল্মের মিউজিকের ব্যাপারে। তো মেজো কাকা সেই দিনই সন্ধ্যেবেলার ফ্লাইটে বম্বে ফিরে যাওয়ার কথা ছিল, কারণ সেই সময় প্রচন্ড ব্যস্ত ছিলেন। কখনো সপ্তাহে একবার দুবার করে কলকাতা বম্বে করতেন। তো একবার হলো কি, ওখানে মিউজিক করতে করতে এত দেরি হয়ে গেল, মেজো কাকার বাড়িতে ঠাকুর প্রণাম করতে বা ঠাকুরের ফুল নিতে আসতে পারলেন না। একজনকে দিয়ে ফোন করিয়ে আমার ঠাকুমাকে জানিয়ে দিলেন বাড়িতে যে ফিরতে পারছেন না, কারণ দেরি হয়ে গেছে, সোজা এয়ারপোর্ট চলে যাচ্ছেন। তারপরে হঠাৎ দেখা গেল রাত্রিবেলা মেজো কাকা এসে হাজির। তখন সবাই অবাক হয়ে আমার ঠাকুমা বললেন, সে কি রে, তুই তো চলে গেছিস, শুনলাম যে দেরি হয়ে গেছে বলে। বললো, মা আজকে যে দধি বামনের ফুল নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, নিয়ে যেতে পারিনি, তাই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। মানে এইরকম তার বিশ্বাস ছিল। আর সব থেকে শেষে বলি তার জনদরদি, মানে তার দরদি মনের কথা। ছোটবেলা থেকেই দেখেছি বাড়িতে সব অনেক আগেকার দিনের প্রবীণ শিল্পী, সঙ্গীত শিল্পী বা তারা নিজেরা বা কখনো তাদের বিধবা পত্নীরা আসলে মাসের প্রথমে মানে টাকা নিয়ে যেতেন। যখন
মেজো কাকা বম্বে চলে গেলেন, সেই ভারটা আমার ঠাকুমার কাছে দিয়ে গেলেন। খামে খামে করে তাদের নামে টাকা দিয়ে দিয়ে যেতেন। তারা মাসের প্রথমে এসে সেই টাকা নিয়ে যেত। আর এই অভ্যেসটা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছেন। যখন মৃত্যুশয্যায় বেলভিউ নার্সিং হোমে শুয়েও তিনি তার ড্রাইভারকে ডেকে বলছেন যে সনদ, তার যেহেতু তার পরের দিন তার বম্বে চলে যাওয়ার কথা ছিল, তাই মানে তাদের টাকাগুলো সব খামে খামে ভরে রেখে গিয়েছিলেন। তখন তিনি তাকে বলছেন, সনদ খামগুলো কি সব জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে? সেই শেষ পর্যন্ত তার সেই মানে সেই ইয়েটা ছিল যে এই টাকার ব্যাপারটা যে তাদের কাছে ঠিক মতো পৌঁছলো কিনা, এই ছিল মানে মানুষটা। তাই মানে সবশেষে এই কথাটাই বলি যে আমি নিজেকে অত্যন্ত মানে ভাগ্যবতী মনে করি, কারণ এইরকম একটা পরিবারে জন্মেছিলাম যেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কাকা ছিলেন, মানে যার মনের কোনো তুলনা নেই। প্রথমেই ওনাকে আমি প্রণাম জানাই। উনি আমার মেজ ভাসুর হন। আমি যখন প্রথম বিয়ে হয়ে এলাম তখন ওনাকে দেখতে আমার অবাক হয়ে যেতাম যে এমন মানুষ, সমস্ত দিকে নজর, প্রত্যেকটি কে কার কি অসুবিধে, কোথায় কার কি দরকার সমানে ইয়ে করতেন। আর ওনাকে সামনে থেকে তো বেশি পাইনি, কারণ উনি তো কাজেই ব্যস্ত থাকতেন সবসময় বাইরে। আমরা বম্বে গেছিলাম যখন, তখন ওনাকে সামনে থেকে পেয়েছিলাম। তখন উনি বললেন, তোমরা এসেছো, তোমাদের যে একটু আমি ঘুরিয়ে দেখাবো, আমার শরীরের যা অবস্থা আমি মানে পাচ্ছি না। তাও উনি আমাদের নিয়ে একদিন বেরিয়েছে, 2-3 দিন নিয়ে মাঝে তা বললেন চলো তোমাদের সি বিচে নিয়ে যাই, বললেন ঘুরে দেখো। ওখানে ফুচকা ছিল, বললেন যে তোমরা ফুচকা খাও। বললেন আরো খাও আরো খাও, আমারও হয়ে গেছে। তারপর বললেন ঝালমুড়ি খাও, ভেলপুরি খাও, আমরা আর কিছু খাবো না। এরকম নিয়ে ঘুরতেন, মাঝে মাঝে সময় পেলে নিয়ে বেরোতেন। আর তখন লন্ডন থেকে হ্যাঁ মেজার বন্ধু এসছেন, বন্ধু একজন এসছেন, ওনাকে বললেন যে এদের নিয়ে যাও এলিফেন্টটা কেঁপে, কেন আমার তো যাওয়ার ক্ষমতা নেই, অত সিঁড়ি উঠতে পারবো না, তুমি ওদের একটু ঘুরিয়ে দেখিয়ে নাও। বললেন যে মনে আছে বলেছেন যে আমি এত বছর বম্বে আছি, মেজেছে বলেন এলিফেন্টটাকেই যাওয়া হয়নি। ওনারও খুব ইচ্ছে ছিল তখন যাওয়া, কিন্তু তখন তো শরীরটা ভালো না। উনি ঘুরে দেখিয়ে দিন। আমরা যখন এলাম বললেন তোমরা দেখেছো তো ভালো করে? তাহলে হ্যাঁ আমরা দেখেছি। তা ওনাকে বললেন আরো যা যা দেখার ওদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। সেটাও মানে ওনার মানে খেয়াল যে আমরা যাতে যে একটু দেখতে পারি। ওনাকে মানে বললেন দেখিয়ে দাও, যে আমি পাচ্ছি না, আমার এমন শরীরের অবস্থা। তারপরে আমরা বাংলাদেশ গেছিলাম 72 সাল হবে। তা উনি নিজের সামনে দেখতে গেলেন যে ওরা কিরম ঘরে আছে, ওরা কি ওদের ঠিক মতন খাওয়া দাওয়া ওদের হচ্ছে কিনা, সেটাও ওনার খেয়াল যে আমরা রয়েছি এত ভালোভাবে, ওরা কিরমভাবে আছে। যে এইরকম মানুষ মানে ভাবা যায় না। সব সময় তাকিয়ে দেখতেন, ভাবতাম উনি তো আমাদের কাছে ভগবানের মতো। কি করবো, ওনার কথা বলে তো শেষ করতে পারি। প্রথমে আমার জেঠুকে প্রণাম জানাই। আর দীপঙ্কর বাবু বললেন আমার মেজে জেঠু সম্বন্ধে কিছু বলতে। দীপঙ্কর বাবু বহুরু গ্রামের মানুষ। বহুরু গ্রাম মানেই আমার মনে হয় যে আমার ঠাকুরদাদার গ্রাম, আমার ঠাকুরদাদা শ্রী কালিদাস মুখোপাধ্যায়ের গ্রাম। আর আমার ঠাকুমাসি কাশি থেকে বিয়ে হয়ে এলেন এই গ্রামে। আমার বড় জেঠু শ্রী শক্তিদাস মুখোপাধ্যায় আর মেজে জেঠু শ্রী হেমন্ত মুখোপাধ্যায়, দুজনেই জন্ম ওই বহুরু গ্রামে। একটা ঘটনার কথা আমি শুনেছি যে যখন মেজে জেঠুর বয়স 5-6 বছর এরকম, মাঠে খেলা করছিলেন বহুরু গ্রামে, একজন ফকির বাবা যাচ্ছিলেন। উনি তখন বললেন যে মেজে জেঠুকে দেখে যে কার ছেলে, তখন ঠাকুমা কাছে ছিলেন। উনি তখন ঠাকুমাকে দেখে বললেন যে তোমার ছেলের তো রাজটিকা কপালে, এ ছেলে দারুণ হবে, রাজটিকা নিয়ে এসেছে। কি আশ্চর্য, ওই ছোট্ট বয়সে ওর ফকির বাবা বুঝতে পেরেছিলেন সত্যি তো রাজটিকা নিয়ে এসেছেন। আর মানে এত বড়, এত ব্যস্ততার মধ্যেও সবসময় না সবার প্রতি নজর রাখতেন। আমার অনেকটা শরীর খারাপ হয়েছে,
উনি না নিজে ডাক্তারের কাছে নিয়ে যেতেন। উনি ঠিক এত ব্যস্ততার মধ্যে সময় করে নিজেই ডাক্তারের কাছে সবসময় নিয়ে গেছেন। আর আরেকটা ঘটনার কথা বলি, তখন ভবানীপুরে আমরা থাকতাম, তখন আমার বয়স 3.5-4 বছর। উনি সে বছর ফরেন ট্যুরে যাচ্ছেন, ইউরোপ ট্যুরে যাচ্ছেন। তখন উনি আমাকে বললেন যে কি আনবো তোর জন্য। তখন না সব বড়রা সবাই খুব ফোল্ডিং ছাতা ব্যবহার করতো, নতুন উঠেছিল, আমার কাছে নামটা নতুন। আমি তখন বললাম ফিল্ডিং ছাতা। নিজে ছোট্ট বলে ফিল্ডিং ছাতা কি বলতো, তারপরে উনি বুঝতে পেরে খুব হাসলেন, বললেন ঠিক আছে তোর জন্য আমি সেইটাই নিয়ে আসবো। তারপরে যখন উনি আনলেন, মাকে দিলেন, বললেন যে দেখো আমি না ওখানে গিয়ে কেনার সময় বলেছি যে একটা ছোট 3.5-4 বছর একটা মেয়ে, ও ফোল্ডিং ছাতা পারবে। ওরা বলেছে ও তো পারবে না, আপনি ফোল্ডিং ছাতা নেবেন না। তখন মেয়ে এটা খুব সুন্দর, ওই ফুলের পাপড়ির মতন মতন খুব সুন্দর একটা ছাতা এনে দিয়েছিলেন, আমাকে একটা, দিদিকে একটা। আমি না এখন ভাবি যে ওই ছোট্ট তখন আমি বলেছিলাম, উনি চিন্তা করেছিলেন যে ও কি পারবে ফোল্ডিং ছাতা। তখন উনি দোকানে গিয়ে সেটা জিজ্ঞেসও করেছিলেন কেনার সময় যে ওইটুকু মেয়ে ও পারবে তো। মানে প্রত্যেকটা ব্যাপার কিভাবে মানে ওনার ভাবনায় সব সময় থাকতো। আর আমি তো মনে করি বোধহয় পূর্বজন্ম যদি থাকে তাহলে পুণ্যফল আমার অনেক ছিল, তাই জন্য আমি বোধহয় এই মুখার্জি পরিবারে জন্মেছি ওনার ভাইজি হয়ে। নমস্কার। দীপঙ্কর বাবু আমাকে বললেন যে পারিবারিক জীবনে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ আমার মেজ জেঠু কেমন ছিলেন সেই সম্বন্ধে 2-4টি ঘটনার কথা বলতে। আমি দুটো ঘটনার কথা বলছি। একবার জেঠুর বাড়িতে গেছি, গিয়ে দেখি ওখানে এক ভদ্রমহিলা এলেন। উনি জেঠুর পরম ভক্ত। উনি ঢুকেই জেঠুকে প্রণাম করলেন এবং প্রণাম করার পরেই হাউ হাউ করে কাঁদলেন, কারণ উনি বললেন যে আমার ভগবান দর্শন হলো। এবং সঙ্গে এনেছিলেন অনেকগুলো ধূপের প্যাকেট, বললেন আপনাকে দেওয়ার জন্য আমার এছাড়া কিছুই নেই। তাই সেই দেখে মনে হলো যে উনি ছিলেন মানুষের মনে ভগবানের মতো, শুধু শিল্পীই ছিলেন না। আর আরেকটি ঘটনার কথা বলি, এই ভগবানই আমাদের কীরকম পরম স্নেহে আগলে রাখতেন। একবার জেঠুর সঙ্গে জলসায় গেছি, তখন আমি খুবই ছোট। তা আমাকে নিরাপদ স্থানে বসে উনি মঞ্চে উঠলেন গান গাইতে, এবং একটা করে গান গাইছেন, হাততালি পড়ছে। আর আমার খুব আনন্দ হচ্ছে যে আমার জেঠু যার জন্য চারিদিকে এত দর্শকের সমাগম। তা গান শেষ করে উনি যখন নামলেন, সবাই ওনাকে ঘিরে ধরেছেন, কেউ ছুতে চায়, কেউ সই নিতে চান। আর উনি নেমে খুঁজছেন যে আমি ঠিক মতো আছি কিনা। উনি মঞ্চ থেকে নেমেই আমার হাত ধরলেন। তখন আমার মনে হলো আমিও কি সবার থেকে আলাদা, কারণ আমি যে হেমন্ত মুখোপাধ্যায়ের ভাইছি। নমস্কার, আমি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, সেজে বাইশ সাহিত্যিক তারিত মুখোপাধ্যায়ের মেয়ে। আজকে আমি সমগ্র বহুরূপ জনগণের কাছে কৃতজ্ঞ, কারণ এই বিষয়ে আমি নগণ্য মানুষ, কিন্তু আমাকে বলতে বলা হয়েছে, আমি বলতে পারছি হেমন্ত মুখোপাধ্যায় মেজরিটি সম্বন্ধে। শিল্পী বা সুরকার হেমন্ত মুখোপাধ্যায় কত বড় ছিলেন আমরা অনেকেই সবাই জানি, কিন্তু মানুষ হিসেবে তিনি ছিলেন অনেক বড় মাপের। তার ভেতরে দয়া, মায়া, মমতা অত্যধিক বেশি ছিল। এবং এই আমাদের পরিবারের উপর তিনি ছিলেন বটগাছের ছায়া। শুধু পরিবার বলবো কেন, পুরো মানে অনেক মানুষের কাছেই তিনি খুব ভালো ছিলেন, অত্যধিক ভালো ছিলেন। কেন বলছি, কেউ তার কাছে কোনো কিছু চেয়ে পায়নি, এরকম হয়নি। কেউ কাউকে ফিরে যেতে হয়নি। তার তিনি ছিলেন দানশীল এবং মানুষ হিসেবে অত্যধিক ভালো ছিলেন। তাকে ইনস্টিটিউট বলা হয়। তিনি কত শিল্পীকে তৈরি করেছেন, অনেক শিল্পীকেও তিনি তৈরি করেছেন। এটাও তার একটা মহত্ব। একটা ঘটনা বলি, এই খামোশি তার হিন্দি সিনেমা যখন হলো, তখন সমরেশ রায় তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, বললেন হেমন্তবাবু আপনি কেন আপনার এই ও শাম ওই গানটা আপনি না গিয়ে কেন কিশোর কুমারকে দিয়ে গাওয়ালেন। বললো না, এত সুন্দর লিরিকটা ও কিশোরের গলায় ভালো মানাবে।
এটা তার ভীষণ মহত্ব। এটা এই এত বড় মহৎ মানুষ তিনি ছিলেন। তারপরে কি বলবো তার সম্বন্ধে ঠিক একটুখানি বলে তাকে ধরা যায় না এইটুকুর মধ্যে। বিশাল মাপের, বিশাল যে সমুদ্রের মতো তার মন ছিল। তারপরে এইটাও দেখেছি কেউ বাড়িতে এলে এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে অত বড় মানুষ হয়েও, অত মহৎ, অত জ্ঞানী গুণী, অত বড় শিল্পী হয়েও তিনি কিন্তু সাধারণের সঙ্গে মিশে যেতেন। যে অহংকার বোধটা তার মধ্যে একদমই ছিল না। তিনি যেন সাধারণ ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন। অত সাধারণ মানে অত মোটামুটি পরিবার। তারপর তার মাতৃভক্তির সঙ্গে বিদ্যাসাগরের মাতৃভক্তির তুলনা করা যায়। আমার ঠাকুমাকে দেখেছি, কখনো শুনেছি যে যখন তিনি কিছু কাজ করতেন আমার মেয়ে জ্যাঠা নাকি এগিয়ে যেতেন, বলতেন মা আমি কিন্তু স্কুল থেকে এসে আমি করবো, আপনি করবেন না। তো এই বলতে বলতে তখন মনে হয় যে আজকে এত বড় পরিবারে জন্মে, এত বড় পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আর আরেকটা কথা কি, যে তাকে মানে গানের জগতে তিনি হচ্ছেন অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, তেমন গান ছাড়া, হেমন্ত মুখোপাধ্যায়কে ছাড়া গান যেন সম্পূর্ণ হয় না। গান মানেই হেমন্ত মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় মানেই গান। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা গান গাইলাম। মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না, চেয়ে কত রাত দিন কেটে গেছে আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুল ভরে গেছে কামনার ফুল। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুল ঝুল ঝরে গেছে কামনার ফুল। মালা গেঁথে কবে থেকে নিয়ে বসে আছি, আবার কখনো যদি করে সে ভুল। ভুলেও কভু তো সে ভুল করে না, মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নুপুরেরও সকরুণ সুর। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নুপুরেরও সকরুণ সুর। শিকলে বাঁধিতে তারে চেয়েছিল বুঝি, শিকল চরণে তার হয়েছে নুপুর। ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না, মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে। নমস্কার, আমি সৌম্যদীপ। আমার মেসাদু শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের ১০০তম জন্মবার্ষিকীতে তার একটি প্রচন্ড জনপ্রিয় গান গেয়ে তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে
ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সকল প্রীতি মম সুরভি ধূপ সম তোমারে ঘেরিয়ে আসে, জ্বলিছে প্রিয়তম তোমারি অনুরাগে, হৃদয়ে মম জাগে মধুর বাণী নন্দিতা। তুমি যে আমারি কবিতা, মোর কথার পুরো বনে তুমি যে মধুর, তুমি যে